আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। অজৈব যৌগের নামকরণের দ্বিতীয় পর্বে আবারও সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে দ্বিতীয় পর্বে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো, যদি দুইটি মৌলই অধাতু হয় তাহলে সেই যৌগের নামকরণটা কেমন হবে। অর্থাৎ দুইটি অধাতু মৌল বিশিষ্ট যে যৌগটা গঠিত হবে সেই যৌগের নামকরণ কেমন হবে। তোমরা ইতিমধ্যেই আমার প্রথম পর্ব নিশ্চয়ই দেখে ফেলেছো। প্রথম ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু ছিল অজৈব যৌগের নামকরণের উপরই। যদি একটি মৌল ধাতু হয় এবং অপর মৌলটি অধাতু হয় তাহলে এই দুইটি মৌল ধাতু এবং অধাতু মিলে, তাহলে এই দুইটি ধাতু এবং অধাতু মৌল মিলে যে যৌগটা তৈরি করবে সেই যৌগের নামকরণটা কেমন হবে সেটা প্রথম পর্বের আলোচনায় ছিল। আজকের দ্বিতীয় পর্বের আলোচনায় যদি দুইটি মৌলই অধাতু হয় তাহলে সেই যৌগের নামকরণটা আসলে কেমন হবে। তাহলে কথা নয়, ভূমিকা নয়, চলে যাই সরাসরি আমাদের আজকের মূল টপিক্সে। আমাদের আজকের মূল টপিক্সটি হলো দুইটি অধাতু মৌল বিশিষ্ট অজৈব যৌগের নামকরণ। খুবই সিম্পল, খুবই সহজ, মাত্র একটি ট্রিক্স ব্যবহার করে আমরা কিন্তু এইটার নামকরণ করব। দেখো, প্রথমেই আমরা একটি যৌগ লিখতে চাই। ধরো তোমাদের বইতে এরকম একটি যৌগ আছে, এরকম একটি যৌগ আছে। তো আমরা জানি না এই যৌগটার নাম কি আসলে। আমরা এখন এই যৌগের নামকরণটাই করব। তাহলে দেখো, আমাদের মূল টপিক্সে আছে দুইটি অধাতু মৌল বিশিষ্ট অজৈব যৌগের নামকরণ। তাহলে আমাদের এই যে যৌগটা দেখতে পাচ্ছ, এই যৌগে আমাদের নাইট্রোজেন, দুইটি মৌল এখানে ব্যবহৃত হয়েছে। দুইটি মৌল মিলে এই যৌগটা তৈরি হয়েছে। একটা মৌল হচ্ছে নাইট্রোজেন আর একটা মৌল হচ্ছে অক্সিজেন। এই দুইটি মৌলই কিন্তু অধাতু মৌল, তাই না? নাইট্রোজেনও অধাতু, অক্সিজেনও অধাতু। তাহলে আমাদের টপিক্সে বলা হচ্ছে দুটি অধাতু মৌল বিশিষ্ট অজৈব যৌগের নামকরণ। তো আমরা এই যৌগের নামকরণটা এখন আমরা করব। তাহলে এই যৌগের নামকরণ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হলো মোনো ডাই ট্রাই টেট্রা পেন্টা হেক্সা ইটিসি এটসেট্রা। আমাদের লিখতে হবে মোনো ডাই ট্রাই টেট্রা পেন্টা হেক্সা, এগুলো আর কি, হেপ্টা। ওকে, এইগুলো লিখতে হবে অবশ্যই পরমাণুর সংখ্যা অনুসারে, ডিনোটিং টু দ্য নাম্বার অফ অ্যাটমস। ওকে, তাহলে এখানে আমাদের পরমাণুর সংখ্যা অনুসারে মোনো ডাই ট্রাই টেট্রা পেন্টা হেক্সা এগুলো লিখতে হবে। তাহলে প্রথমে কী আছে? নাইট্রোজেন এবং অক্সিজেন। তাহলে এই যৌগটার নামকরণ আমরা এখন করে ফেলবো। তাহলে প্রথমে কি আছে? নাইট্রোজেন কয়টি আছে? নাইট্রোজেন দুইটি। তাহলে আমরা এই প্রথমেই ডাই ব্যবহার করব, ডাই। ওকে, ডাই। তাহলে ডাই কি? নাইট্রোজেন। তারপরে কি আছে? ডাই নাইট্রোজেন। অক্সিজেন কি আছে? মোনো অক্সাইড, তাই না? মোনো অক্সিজেন। অক্সিজেন যেহেতু একটা আছে সেহেতু আমরা এখানে মোনো অক্সাইড, ডাই নাইট্রোজেন মোনো অক্সাইড। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ডাই নাইট্রোজেন মোনো অক্সাইড। ঠিক আছে, আমরা আরেকটি যৌগের প্র্যাকটিস করি।
আরেকটি কি যৌগ লিখব আমরা, নাইট্রোজেন। ধরো এরকম একটি যৌগ আছে, এই যৌগের নামকরণ তাহলে কেমন হবে? তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই মৌলের এই পরমাণুর সংখ্যা অনুসারে আমাদের প্রথমেই এগুলো লিখতে হবে। তাহলে আসো আমরা এটার নামকরণ করি। প্রথমে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে আমরা লিখব এখানে ডাই নাইট্রোজেন। অক্সিজেন কয়টা আছে? 3টা। তাহলে আমরা এখানে লিখব ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, ঠিক আছে, ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। তাহলে এটার নামকরণ আমাদের হয়ে গেল ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, ঠিক আছে। আসো আমরা আরেকটি যৌগের প্র্যাকটিস করি। যদি যৌগটি এমন হয়, আরেকটি নাইট্রোজেন দিয়ে করি, নাইট্রোজেন এটা, তাহলে কেমন হবে? এই যৌগটার নামকরণ কেমন হবে এই ক্ষেত্রে? তাহলে প্রথমে কি আছে? নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে প্রথমে নাইট্রোজেন একটি আছে এবং পরবর্তীতে অক্সিজেন একটি আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা, যেহেতু নাইট্রোজেন একটি, সেহেতু আমাদের মনো লেখার কথা, কিন্তু এখানে প্রথমেই যদি কোনো পরমাণুর সংখ্যা, মৌলের পরমাণুর সংখ্যা একটি থাকে, তাহলে আমাদের মনোটা লেখার দরকার নাই। সেক্ষেত্রে আমরা সরাসরি নাইট্রোজেনই লিখব, নাইট্রোজেন। তারপরে কিন্তু আমাদের মনো লিখতে হবে। যদি একটি থাকে মনো লিখতে হবে, 2টি থাকলে ডাই লিখতে হবে। হ্যাঁ, তাহলে নাইট্রোজেন এখানে কি? মনো অক্সাইড, নাইট্রোজেন মনো অক্সাইড, ঠিক আছে। এবার আসো আমরা আরেকটি যৌগের প্র্যাকটিস করি। দেখো যদি এরকম হয় তাহলে যৌগটা কেমন হবে, নামকরণটা কেমন হবে? তাহলে প্রথমে যেহেতু নাইট্রোজেন 2টি আছে, নাইট্রোজেন, তাহলে আমরা ডাই লিখব, ডাই নাইট্রোজেন। অক্সিজেন কয়টা আছে? 5টি আছে। তাহলে আমাদের এখানে লিখতে হবে পেন্টা অক্সাইড। তাহলে হয়ে গেল আমাদের ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। এমন যৌগ যদি দেওয়া থাকে তাহলে আমাদের নামকরণটা এইভাবে করতে হবে বা পড়তে হবে। ওকে, যদি এরকম দেওয়া থাকে নাইট্রোজেন মনোঅক্সাইড, এভাবে লিখতে হবে অথবা এভাবে পড়তে হবে, ঠিক আছে। এবার তোমরা একটা প্রশ্ন করতেই পারো, সেটা হলো যে এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটি মৌলের মধ্যে আমরা অক্সিজেনটাকেও তো আগে নিয়ে আসতে পারতাম, নাইট্রোজেনটাকে আসলে আমরা কেন লিখলাম? হ্যাঁ, গুড কোশ্চেন। এটার সমাধান হচ্ছে, দেখো আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, তাহলে এইটা হচ্ছে তোমার নাইট্রোজেনের নিউক্লিয়াস, এটা হচ্ছে, আমরা যদি নাইট্রোজেনের নিউক্লিয়াস ধরি, প্রথম শেলে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 এবং দ্বিতীয় শেলে কয়টি আছে? 5টি আছে, তাই না? এটা হলো নাইট্রোজেন, অর্থাৎ 2, 5। আচ্ছা, এরপরে অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে কেমন? এটা হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াস, এটা হচ্ছে অক্সিজেনের প্রথমে কয়টি? 2টি ইলেকট্রন এবং সর্বশেষ শক্তি স্তরে এর কিন্তু 6টি ইলেকট্রন আছে, তাই না? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে 6টি, 2, 6। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যাটাকে কিন্তু যোজ্যতা ইলেকট্রন বলা হয়। যেটা তোমরা জানো যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই হলো যোজ্যতার ইলেকট্রন। এখন যোজ্যতার ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করবে আমরা কোন মৌলটা আগে লিখব। এখানে যেহেতু নাইট্রোজেনের যোজ্যতা স্তরে কম সংখ্যক ইলেকট্রন আছে, অর্থাৎ 5টি, অর্থাৎ 2, 5, এবং অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে,
সেহেতু এখানে যেহেতু এখানে নাইট্রোজেনের 5 অর্থাৎ কম সংখ্যক ইলেকট্রন রয়েছে, এই জন্য আমরা নাইট্রোজেনটাকে আগে লিখেছি, ঠিক আছে। তারপরে ক্রমান্বয়ে অক্সিজেন লিখেছি, তাহলে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, ঠিক আছে। ওকে, এভাবেই মূলত আসলে দুইটি অধাতু মৌল বিশিষ্ট যৌগের নামকরণ করতে হয়। আশা করছি তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, খুবই সিম্পল, এর বেশি কিছু নয়। আর আমার সামনে যে তৃতীয় ভিডিওটা থাকছে, 3 নম্বর ভিডিওটা, সেই ভিডিওটাতে আমরা একাধিক মৌল বিশিষ্ট মানে 2 বা ততোধিক মৌল বিশিষ্ট যৌগের নামকরণ আমরা শিখব। তারপরে আরেকটি ভিডিও থাকবে রেডিকেলযুক্ত যৌগের নামকরণ কেমন হবে, অজৈব যৌগের নামকরণের উপর আমি বেশ কিছু ভিডিও তোমাদের জন্যে সার্ভিস দিব। তো এইবার তোমরা আসলে কেমন বুঝলে, আমি একটা কুইজ তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যে যদি যৌগটা এরকম থাকে, নাইট্রোজেন, আমি ক্লোরিন দিয়ে দিলাম, তার আগে আমরা আরও একটা যৌগের প্র্যাকটিস করে আসি। আরও একটা যৌগের প্র্যাকটিস আমরা শুধু নাইট্রোজেন দিয়েই করলাম, আমরা যদি ফসফরাস দিয়ে করি, ফসফরাস এবং ক্লোরিন দুটাই তো এখানে অধাতু, তাই না? ফসফরাস এবং ক্লোরিন দুটোই অধাতু। এখানে ফসফরাস এরকম যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের নামকরণটা কেমন হবে? তাহলে প্রথমে আমাদের ফসফরাস লিখতে হবে, যেহেতু একটি আছে, ফসফরাস। তারপরে ক্লোরিন কয়টা আছে? 5টি, তাহলে পেন্টা ক্লোরাইড, ক্লোরাইড, ঠিক আছে, পেন্টা ক্লোরাইড, তাহলে ফসফরাস পেন্টা ক্লোরাইড। ওকে, তাহলে আমরা আসো কুইজটা তোমাদের জন্য দিয়ে দিই। তোমরা এই কুইজের উত্তর অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি কিন্তু দেখে নেব পরে। তাহলে কুইজটা হলো, দেখো, নাইট্রোজেন এই যৌগটার নাম কেমন হবে আজকের লেকচার অনুযায়ী তোমরা কমেন্ট বক্সে এর সঠিক উত্তরটা লিখে জানাবে আমাকে, ঠিক আছে। তো সামনে আমার অজৈব যৌগের নামকরণের 3 নম্বর ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর তোমরা যদি আমাকে সেভাবে সহযোগিতা করে থাকো, তাহলে অবশ্যই আমি তোমাদের আপ্রাণ চেষ্টা করব এই প্ল্যাটফর্মে থেকে তোমাদের সার্ভিস দেওয়ার। কেননা এই প্ল্যাটফর্মে আমি এসেছি শুধুমাত্র তোমাদের সেবা দেওয়ার জন্যে, আর সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা পেলে আমি অনেক উৎসাহিত হব। আর তোমরা এই এসএসসি লেভেলের যারা সবেমাত্র রসায়ন পড়া শুরু করেছো অথবা 10ম শ্রেণীতে রসায়ন পড়ছো, তো এই লেভেল থেকে অন্তত তোমরা কোন টপিক্সের উপর ভিডিও চাও, হ্যাঁ, কোন টপিক্সের উপর ভিডিও বানাতে আমাকে সাজেস্ট করবে, সেটা আমি আপ্রাণ চেষ্টা করব। যদি তোমরা সাজেস্ট করো, তো আমি আপ্রাণ চেষ্টা করব সেই টপিক্সের উপর ভিডিও বানানোর, এবং তোমরা যেন সহজেই বুঝতে পারো, খুবই সহজ ভাষায় আমি উপস্থাপন করার চেষ্টা করব। আর সামনে এই অজৈব যৌগের নামকরণের 3 নম্বর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।